ওয়েলকাম টু $1000 লাইভ চ্যালেঞ্জ সেকেন্ড উইক। এই উইক আপনার জন্য এত ইম্পর্টেন্ট একটা উইক, কারণ এই উইকে আমরা মার্কেটে যে ধরনের আপস অ্যান্ড ডাউনগুলো দেখেছি, যে ধরনের মোড সুইংগুলো দেখেছি, সাধারণত এই ধরনের সিচুয়েশনে 95% ট্রেডার তাদের অ্যাকাউন্ট ওয়াশ করে থাকে। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে কীভাবে এই ধরনের সিচুয়েশনে আপনাকে সারভাইভ করতে হবে অ্যান্ড কী ধরনের স্ট্র্যাটেজি আপনাকে ইউজ করতে হবে। এই ভিডিওটি যারা সর্বপ্রথম দেখছেন, আপনাদেরকে আমরা বলে রাখি, আমরা $1000 একটি লাইভ অ্যাকাউন্ট গ্রো করছি। নট অনলি সিঙ্গেল অ্যাকাউন্ট, আমার টিম এটার সঙ্গে ইনভলভ আছে এবং ছোট ছোট অ্যামাউন্ট দিয়েও অনেকে কানেক্টেড রয়েছে। আমরা শুধু এটা দেখাতে যাচ্ছি যে যদি আপনার প্রপার স্কিল থাকে, আপনি যে কোনো ধরনের ফান্ডকে গ্রো করতে পারবেন। অ্যান্ড পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবেন, যেটা আপনি আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্টগুলোর একটি হতে যাচ্ছে। সো আমরা আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি স্ক্রিনে চলে যাব। প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোর আপডেটস আপনাদেরকে দেখাই দিয়ে যাচ্ছি। তারপর আমরা মার্কেট যে ধরনের অ্যাক্টগুলো করেছে এই উইকে, ওইটা ডিটেইলে দেখাবো। সো এখানে হচ্ছে কানেক্টেড করা আছে আমার যতগুলো অ্যাকাউন্টস ছিল গত উইকে, আপনারা হয়তো দেখেছেন। অ্যান্ড এই উইকে একটা নিউ অ্যাকাউন্ট অ্যাড হয়েছে, মেবি দুইটা অ্যাড হয়েছে। সর্বপ্রথম আমি আমারটা দিয়ে স্টার্ট করছি, যেটা দেখতে পাচ্ছেন, লাইভ গ্রোথ চ্যালেঞ্জ বাই তানভীর মাহমুদ। অ্যান্ড এইখানে ওভারঅল গেইন দেখতে পাচ্ছেন 35%-এর মতো আছে। অ্যান্ড অ্যাপস গেইন হচ্ছে 32%, মানে আমি উইথড্র করেছিলাম। এখানে 3টা উইথড্র দেখতে পাচ্ছেন 10 তারিখে। তো এই উইথড্রোর পরে যে অ্যামাউন্ট ছিল ওইটার উপর যে আমি গেইনটা করেছি, এর জন্য এইখানে ওভারঅল গেইনটা একটু বেশি দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল গেইন হচ্ছে 32 সামথিং আর কি। আর প্রফিটের যে অ্যামাউন্টগুলো ছিল টোটাল 327, দ্যাট মিনস 32% সামথিং। এটা আমি উইথড্র করে নিয়েছি। যেহেতু আমরা রিয়েলিস্টিক একটা জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, যেন এইখানে আমি শো করতে পারি যে আপনার ডেইলি নিডের জন্য বা আপনার যে ধরনের এক্সপেন্সেস দরকার, এর জন্য যে ফান্ডগুলো আপনার ডে টু ডে দরকার, এই সেমভাবে আমরা এইখানে অ্যাক্ট করছি, যেন আপনি রিয়েলিস্টিক যে এনভায়রনমেন্ট, রিয়েলিস্টিক যে ভিউ আপনার সঙ্গে হবে, এইটা আপনি ফিল করতে পারেন। আমরা এখানে উইথড্র নিয়েছি 3টা ইয়েতে, থার্সডেতে অ্যান্ড ফ্রাইডেতে জাস্ট একটা ছোট্ট পজিশন ওপেন করেছিলাম, ওইটাও একটা উইথড্র নিয়েছি। সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, যেখানে দেখতে পাচ্ছেন যে 95 টোটাল পজিশনস ওপেন হয়েছে। অ্যান্ড উইন রেট এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 70%-এর কাছাকাছি। এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আমরা ডিসকাস করব, কারণ হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি কোয়ান্টিটি এত বেশি। গত উইকেও কিন্তু আমাদের এন্ট্রি চারটা এন্ট্রি ছিল টোটাল, আমাদের গেইন ছিল 15%-এর মতো। সো এই উইকে কেন এত বেশি এন্ট্রি করতে হইলো, আর কেন আমাদের ম্যানেজমেন্টের ভিতর এত চেঞ্জেস আসলো, তো এই ব্যাপারগুলো ডিটেলসে আমি আসতেছি, ওয়ান বাই ওয়ান আমি বলবো। সো এই হচ্ছে আমার অ্যাকাউন্ট, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 101টা হিস্ট্রি আছে, মানে উইথড্রয়াল হিস্ট্রি সহ কাউন্টিং করছে। সো এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে উইথড্রয়ালগুলো আমি করেছি, লাইফ টাইম ডিপোজিট এমন দেখতে পাচ্ছেন, যেটা ছিল $109 সেটাই আছে। এখান থেকে জাস্ট উইথড্রলটা হয়েছে। সর্বশেষ নিচে যদি দেখি যে আমাদের পজিশনগুলো কোন পেয়ারে ওপেন হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 100% গোল্ড অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা ইতিপূর্বেও বলেছি। তারপর আমরা সময় নষ্ট না করে সেকেন্ড অ্যাকাউন্টে চলে যাব। সেকেন্ড অ্যাকাউন্ট হচ্ছে সিয়ামের অ্যাকাউন্ট। এটা দেখতে পাচ্ছেন 44%-এর মতো গেইন করা হয়েছে, যেটা হচ্ছে উইথড্রল নেওয়ার পর বললাম, যে উইথড্রল নেওয়ার পর যদি গেইন করি সেই ক্ষেত্রে গেইনটা আরও বেশি দেখায়, বাট অ্যাকচুয়াল গেইন হচ্ছে আপনার এইটা অ্যাপস গেইন, ঠিক আছে। তো এইখানে 37%, অলমোস্ট 38%-এর মতো। সো এখানে এই অ্যাকাউন্ট থেকে 3টা উইথড্রল করা হয়েছে, 9 তারিখ, 10 তারিখ অ্যান্ড সর্বশেষ ফ্রাইডেতে 11 তারিখ। 3টা উইথড্রল করা হয়েছে, যেটা টোটাল অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এখানে প্রায় 380 ইউরোর মতো। অ্যান্ড রাইট নাও অ্যাকাউন্ট ব্যালেন্স জাস্ট ডিপোজিট অ্যামাউন্টে আমরা রেখেছি, এখান থেকে উইথড্র করে নিয়েছি প্রায় 380, অলমোস্ট বলতে পারেন 38%। অ্যান্ড ব্রোকারেজ ফি যদি কাউন্টিং করি তাহলে আমরা 40%-এর বেশি গেইন করেছি। আমরা আসতেছি ডিটেইলে, আমরা কথা বলব MT5 যখন আপনাদেরকে দেখাবো হিস্ট্রিগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট 113টার মতো পজিশন ওপেন হয়েছে, অ্যান্ড 70%-এর মতো এখানে পজিশনস উইন রেট অ্যান্ড আদার্স যে ইনফরমেশনগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন। সো মেনলি এই উইকে আমরা স্ক্যাল্পিং করেছি। কেন স্ক্যাল্পিং করলাম, কেন এরকম সিচুয়েশনস হয়েছে, সো ইন ডিটেইলে আমরা এটা আলোচনা করব, কারণ এটা এমন একটা ইম্পর্ট্যান্ট উইক ছিল যেখানে রিটেলাররা সাধারণত অ্যাকাউন্ট ওয়াশ করে থাকে।
সো এরকম একটা ডেঞ্জারাস উইকে আমরা কীভাবে সার্ভাইভ করলাম, ইন ফিউচার যখন আপনি এই ধরনের সিচুয়েশনস হ্যান্ডেল করবেন তখন আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এটা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন আজকের এই রেজাল্টসের ভিডিও থেকে। তারপর অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তারপর অ্যাকাউন্ট হচ্ছে শাকিল ভাইয়ের অ্যাকাউন্ট। এখানে জাস্ট আমরা যে ড্রডাউন গিয়েছিলাম প্রায় 40%, কোনো কোনো অ্যাকাউন্টে 50% পর্যন্ত ড্রডাউন চলে গিয়েছিলাম, ড্রডাউনে নেগেটিভে। তো ওইখান থেকে আমরা কামব্যাক করে আসছি। এই টোটাল হিস্ট্রি আমি ওয়ান বাই ওয়ান আপনাদেরকে ডিটেইলে বলছি। কোন সিচুয়েশনগুলোতে আমরা এই ধরনের নেগেটিভে চলে গিয়েছিলাম সেটাও আমরা ডিটেইলে দেখাবো। সো অ্যাকাউন্ট এটা দেখতে পাচ্ছেন যে 2.5%-এর মতো গেইন আছে, জাস্ট রিকভার করা হয়েছে আর কি। অ্যান্ড মোটামুটি এখানে পজিশনস অনেক বেশি ওপেন হয়েছে। মেইনলি এই উইকে বেশ কিছু অ্যাকাউন্ট জাস্ট আমরা ব্রোকারকে শুধু পে করতে পেরেছি। সো এটা বলতে পারেন ব্রেক ইভেন। আচ্ছা, তারপর যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে সিয়ামের আগের উইকের একটা ওল্ড অ্যাকাউন্ট, যেটা আমরা ব্রোকারটা খুব বেশি আমাদের জন্য সুবিধাজনক ছিল না। সো এখানে আমাদের স্ক্যাল্পিং করার জন্য খুবই প্রবলেম হচ্ছিল, কারণ এক্সিকিউশন স্পিড অ্যাকর্ডিং টু আদার ব্রোকার যেগুলো আমরা ইউজ করছি রাইট নাও, এটা থেকে এক্সিকিউশন স্পিড অনেক স্লো ছিল অ্যান্ড স্প্রেডও তুলনামূলক একটু বেশি ছিল। সো যার কারণে আমরা ওই ব্রোকার থেকে ব্যালেন্সটা শিফট করে নিই, কিন্তু ওই অ্যাকাউন্টেও আমাদের প্রায় 8%-এর মতো গেইন ছিল। সো তারপর যে অ্যাকাউন্টটা আমরা দেখা যাচ্ছি সেটা হচ্ছে ফারুকের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হচ্ছে 6.6% অলমোস্ট গেইন, অ্যান্ড এইটাও নেগেটিভে চলে গিয়েছিল প্রায় 50%-এর মতো দেখতে পাচ্ছেন। ওইখান থেকে কভার আপ করে আমরা 6.6% গেইনে এনে এই উইকের মতো আমরা স্টপ করেছি। অ্যান্ড এইখানে অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন পজিশনস অনেক বেশি ওপেন হয়েছে সবগুলোর মতোই। তারপর আমরা যে অ্যাকাউন্টটা দেখবো লাস্টলি সেটা হচ্ছে মেহেদির অ্যাকাউন্ট। অ্যান্ড এই অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 25%-এর মতো গেইন আছে, অ্যান্ড এইটা নেগেটিভ গিয়েছিল অলমোস্ট 38%-এর মতো। সো সবগুলো অ্যাকাউন্ট কেন সেম নেগেটিভ না, কারণ যে সিচুয়েশনে আমরা নেগেটিভে গিয়েছিলাম একটু পর যখন আমরা স্ক্রিনে দেখাবো তো তখন বুঝতে পারবেন, কারণ শার্প মার্কেটে এমন একটা মুভমেন্ট চলে আসছিল যে আসলে একটা একটা করে পজিশন ক্লোজ করতে করতেও 4%, 5%-এর মতো ডিফারেন্স হয়ে যাচ্ছিল। মানে খুবই স্পিডি একটা সিচুয়েশন ছিল যেখানে কুইক ডিসিশন নিয়ে এক্সিট করতে হয়। সাধারণত আমাদের প্ল্যান থাকে ম্যাক্সিমাম গুড সিচুয়েশনে 20%-এর মতো আমরা রিস্ক নিয়ে থাকি, কিন্তু এই কেসে আমাদের 30%-এর চেয়েও বেশি লস হয়ে যায়। আমরা ডিটেইলে আসছি এই বিষয়ের উপর কথা বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 59 মানে 60 পজিশনস ওপেন হয়েছিল, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল উইন রেট 60% প্লাস। এটা স্ক্যাল্পিং হয়েছে সবগুলোর মতোই। এইগুলো ছিল আমাদের এই উইকের মতো সবগুলো অ্যাকাউন্টের লাস্ট আপডেট। অ্যান্ড ওভারঅল দেখতে পাচ্ছেন এখানে গেইন অলমোস্ট যদি আপনি দেখেন টোটাল টিম গেইন 110% প্লাস হবে। এখানে পিপসের গেইন নেগেটিভে আছি, কারণ আমরা যে লং পজিশনগুলো ধরেছিলাম কম লটে ওগুলো আমাদের নেগেটিভে ছিল, অ্যান্ড ছোট ছোট বিগ ভলিউমে আমরা যে স্ক্যাল্পিংগুলো করেছি এগুলো আমাদের প্রফিটে ছিল, যার ফলে আমাদের ওভারঅল পিপস নেগেটিভে আছি, কিন্তু আমাদের মূল টার্গেট হচ্ছে ব্যালেন্স পজিটিভ রাখা। তো এটা আমরা রাখতে সক্ষম হয়েছি। বেশ কিছু অ্যাকাউন্ট আমরা কভার করে 5-6%, 7%-এর মতো প্রফিটে আছি, অ্যান্ড বেশ কিছু অ্যাকাউন্ট যেগুলো আমাদের মূল মেইন অ্যাকাউন্ট এগুলোতে আমরা অলমোস্ট 30% বা 40% মতো উইথড্র নিয়েছি। সো আমরা এখন MT5-এ যাব এবং ডিটেইলে আমরা বোঝানোর চেষ্টা করব যে কী ধরনের সিচুয়েশনগুলোতে আমরা এই ধরনের নেগেটিভে চলে গেলাম আর কি। সো আমরা এখন MT5-এ যাই। তো সর্বপ্রথম যে অ্যাকাউন্টস আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, যেটা আপনারা হয়তো অ্যাকাউন্ট নাম্বার জানেন এটা। সো চলেন আমরা ডিটেইলে দেখি। আগে হিস্ট্রিটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের যে ডিপোজিট হয়েছিল এরপর একটা উইথড্র নিয়ে আমি জাস্ট রাউন্ড ফিগার করেছি, অ্যান্ড তারপর থেকে দেখতে পাচ্ছেন কনসিস্টেন্টলি আমি এখান থেকে একটা সার্টেন ভলিউমে ট্রেড করে যাচ্ছিলাম। সো এইখান থেকে আপত্তিটা শুরু। এই যে সিচুয়েশনগুলো এই পাঁচটা পজিশন আমরা হেভিলি এইখানে রিস্ক নিই। কী ধরনের সিচুয়েশনে এই রিস্কগুলো নিলাম, কী ধরনের স্ট্র্যাটেজি আমরা ইউজ করে পরবর্তীতে এগুলো কভার আপ করলাম। সো লেট মি শো ইউ। সো এই যে দেখতে পাচ্ছেন এই সিচুয়েশনটা, এই যে হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কত তারিখ, 8 তারিখের কথা। 8 তারিখে আমরা মেইনলি নেগেটিভে যাই। মানডেতে যখন সর্বপ্রথম আমরা ট্রেড
ওপেন করি। আমরা মানডেতে 2টা পজিশন ওপেন করছিলাম সারাদিনে, অ্যান্ড অ্যাকর্ডিং টু আওয়ার ম্যানেজমেন্ট রুলস যখন মার্কেট বিহেভিয়ার নর্মাল থাকে আমরা 50 পিপের একটা করে অ্যাসেল নিই। সো সারাদিনে যদি 2টা অ্যাসেল হয় ওই দিনের জন্য স্টপ। এটা ছিল আমাদের নর্মাল রুলস অ্যান্ড ম্যানেজমেন্ট ওয়ে। সো ওই দিনের মতো স্টপ হয়ে যায়, পরের দিন আমরা এন্টার করি আবার। আর এই পজিশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট নেট ইস্যুর কারণে মাল্টিপল ক্লিক লেগেছিল, পরবর্তীতে এগুলো ওপেন হয় এবং সঙ্গে সঙ্গে এগুলো ক্লোজ করে দিই। সো এইখান থেকে স্টার্ট, এখান থেকে 5টা পজিশন সরি, এই 5টা পজিশন হচ্ছে এইখানে ওপেন হওয়া। এই যে মার্কেট চার্ট আমি দেখাচ্ছি। সো এইখান থেকে আমরা সর্বপ্রথম যখন বাইং করি আমাদের কাছে যে ধরনের সাইন সিম্বল আমরা দেখে থাকি সাধারণত, এগুলো এনাফ ছিল যে মার্কেট এখান থেকে একটা মিনিমাম 100 পিপসের একটা বুল রান হবে। এখানে মর্নিংয়ে আমি এখান থেকে একটা বাই পজিশন ওপেন করি, যেটা এসএল পয়েন্টে আমি আরও 2টা অ্যাড করে দিই, কারণ এখানে আমার কাছে যথেষ্ট কনফার্মেশন ছিল যে অ্যাটলিস্ট আমার ফার্স্ট যে এন্ট্রি পয়েন্টটা আছে এখানে মার্কেট আসবে। সো অ্যাকর্ডিং টু দ্য অ্যানালাইসিস এটা আসছিল, এখানে দেখতে পাচ্ছেন এখানে আসছিল, কিন্তু আমি সামহাও এখানে বুক করিনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা হাই পর্যন্ত আসবে। সো যার ফলে আমি কি করছি, এইটার এসএল অ্যান্ড এগুলো সবগুলো ব্রেক ইভেনে রেখে এখানে হোল্ড করছিলাম। সো মার্কেট মাল্টিপল টাইম এখানে আমার এন্ট্রি পয়েন্ট, ফার্স্ট যে এন্ট্রি পয়েন্ট আছে এটার উপরে গিয়েছে, কিন্তু সামহাউ ইউকে সেশনে এটা রিভার্স করে আসে এবং আমাকে এখান থেকে কিক আউট করে দেয়। সো ঠিক আছে, ইউকে সেশনের মতো আমি আউট। সো পরবর্তীতে আমি এখান থেকে আবার এন্টার করি এবং এই পজিশন দেখতে পাচ্ছেন যে আমি এখানে 35 পিপসের মতো নেগেটিভে আমি এটা হোল্ড করছি। এখান থেকে মার্কেট আবারও কামব্যাক করে অ্যান্ড আমার পজিশন অলমোস্ট 60 পিপসের মতো পজিটিভ আসে। সো এইখান থেকে আবার হঠাৎ করে ও এখান থেকে আবারও রিভার্স করছে। এখান থেকে যখন আবার রিভার্স করে, অ্যাকর্ডিং টু দ্য মাই অ্যানালাইসিস আমি এখান থেকে আরও পজিশন অ্যাড করার প্ল্যান করি, কারণ এখানে খুবই ভলাটিলিটি ছিল। অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি 15 মিনিটের চার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা 15 মিনিটের ক্যান্ডেল আসলে কী ধরনের ভলাটাইল থাকলে এত বড় বড় মুভ দিয়ে থাকে। সাধারণত এক একটা ক্যান্ডেল আপনার প্রায় 55 পিপস 60 পিপস করে আসে। সো হেভি ভলাটিলিটি ছিল। সো সাধারণত এই ধরনের ভলাটিলিটি মিন করে যে বড় কোনো মুভমেন্ট বা বড় কোনো ট্রেন্ড স্টার্ট হতে যাচ্ছে। এখানে আরও ডিটেল ইনফরমেশন আছে, শুধু আমার এই কথা ধরে আপনি কোনো পজিশন আবার ওপেন করে ফেলেন না। অ্যান্ড এইখানে ওই ধরনের সিচুয়েশন হয় যে ধরনের সিচুয়েশনগুলো আমি বলে থাকি যে ম্যাক্সিমাম রিস্ক নেওয়ার মতো সিচুয়েশন। তো এইখানে আমি সেকেন্ড আরেকটা পজিশন অ্যাড করে দিই অ্যান্ড এটা অ্যাড করার পর জাস্ট দ্বিতীয় কোনো কিছু ভাবার দেখার সুযোগ নেই, জাস্ট ও চোখের পলকে পলকে স্পাইক করতে থাকে। তো কোনো ধরনের নিউজ ছাড়া এই ধরনের এই যে মুভমেন্টটা দেখছেন এটা সাধারণত এনএফপির মতো বিগ নিউজ বা এফওএমসির মতো বড় বড় নিউজগুলোতে এই ধরনের মুভমেন্ট হয়ে থাকে। এছাড়া এই ধরনের ট্রেন্ডের অ্যাগেনস্টে এই ধরনের মুভগুলো স্ট্রংলি সাইন করে যে এগুলো যেটা রিটেলাররা বলে থাকে যে লিকুইডিটি গ্র্যাব। সো কাইন্ড অফ দ্যাট যে এটা খুব শীঘ্রই আবার এখান থেকে রিভার্স করে। সো যার ফলে আমরা এখানে হেভিলি পজিশন ওপেন করি অ্যান্ড প্রত্যেকটা পজিশন একটার পর একটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট 50 পিপ 45 পিপ 50 পিপ পরপর এখানে লেয়ার ওপেন হয়। সো একটা দুইটা তিনটা চারটা পজিশন এখানে ওপেন হয় অ্যান্ড কিছু ভেবে ওঠার আগেই এটা এত স্পাইক দেয়, এত স্পিডে ড্রপ করতে থাকে যে এখানে আসলে যে ক্যালকুলেশন করব যে কত পার্সেন্ট রিস্ক নিব আর কোথায় অ্যাসেল দিব, এই ক্যালকুলেশনসের আগেই ধরেন অ্যাকাউন্ট অলমোস্ট 40% ডাউন। সো এখানে ইমিডিয়েট এক্সিট করে যাই যে যদি অ্যাকাউন্ট টিকে থাকে গ্রো করতে পারবো, কিন্তু এইখানে কোনো ধরনের ইমোশন যদি ইনভলভ হয় যে হ্যাঁ এখানে মাল্টিপল সাপোর্ট ছিল, এরকম সিচুয়েশন আসলে আমরা সাধারণত চিন্তা করি যে আচ্ছা দেখি পরবর্তী সাপোর্ট এখানে একটা আছে, দেখি এখান থেকে কামব্যাক করে কিনা। তারপর যখন দেখি ওটাও ব্রেক করছে তারপর আরেকটা সাপোর্ট মার্ক করার চেষ্টা করি যে আরেকটা সামনে আসছে, দেখি ওইখান থেকে কামব্যাক করে কিনা। সো সাধারণত এই ধরনের সিচুয়েশনে হোপের উপর বেস করে মানুষ হোল্ড করে, কিন্তু আলটিমেটলি ওকে লিকুইডেট করে ফেলে। সো আমরা ওই ধরনের ইমোশনাল ট্র্যাপে পড়িনি, আমরা এখান থেকে জাস্ট কাট আউট করে দিচ্ছি হোয়াট এভার দ্য নেগেটিভ ইজ।
আমরা এখানে কাট আউট করার পর দেখলাম যে আমাদের সকালের পজিশন যেগুলো ছিল, অ্যান্ড এইখানে সব মিলায় আমরা ওভারঅল দেখলাম যে অলমোস্ট কিছু অ্যাকাউন্ট 40%, কিছু 35%, অ্যান্ড আমার অ্যাকাউন্ট 50%-এর মতো নেগেটিভ চলে গেছে। সো জাস্ট ওই সময়ের জন্য কাম ডাউন, ওইখান দেখতে পাচ্ছেন যে ওই সিচুয়েশনে আর কোনো পজিশন নেই, জাস্ট এখানে ছোটো ছোটো দু একটা স্ক্যাল্প করা হয়েছে, অ্যান্ড এইখানে বেশ কিছু ছোটো ছোটো স্ক্যাল্পিং করা হয়েছে। এবং এই বিহেভিয়ারের পরে আমরা বুঝে গেছি সামথিং রং। সাধারণত বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটার ফলে আপনি বুঝতে পারবেন যে আসলে যে লং পজিশন বা যে ইন্টারডে টেকনিক বা স্ট্র্যাটেজি আপনি ইউজ করছেন, ইটস নেভার গানা ওয়ার্ক রাইট নাও। সো এইটা আমরা বুঝে গেছি যে এখন ওই স্ট্র্যাটেজি কাজ হবে না। সো এখন যেটা ইউজ করতে হবে সেটা আমরা ইউজ করার ট্রাই করছি। কারণ সাধারণত যুদ্ধের ময়দানে সবসময় লং রেঞ্জের আপনি স্নাইপার ইউজ করতে পারবেন না। শর্ট রেঞ্জে আপনার শর্ট রেঞ্জের যে ওয়েপেন আছে এগুলো ইউজ করতে হবে, বা আরও শর্ট যখন এনিমির সঙ্গে থাকবেন তখন আপনাকে হ্যান্ড ইউজ করতে হতে পারে। সো যুদ্ধের ময়দানের সিচুয়েশন অনুযায়ী ডিসাইড হবে যে কী ওয়েপেন আমি ইউজ করব। সো সব ধরনের ওয়েপেন আমার চালানো জানতে হবে, সব ধরনের স্ট্র্যাটেজি আমার জানা থাকতে হবে, যখন যেটা প্রয়োজনীয়তা আছে সেইখানে সেটা অ্যাপ্লাই করতে হবে। সো এগুলো ডিটেলে আসবে, জাস্ট আমি একটা ওভারঅল থিম আপনার মাথায় দেওয়ার জন্য বললাম। সো এইখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে জাস্ট স্ক্যাল্পিং শুরু, আর কোনো লং পজিশন না, কারণ প্রত্যেকটা লং পজিশন আপনারা দেখতে পাচ্ছেন যে 50 পিপসের বেশি, 60 পিপস পর্যন্ত আমাদেরকে অফার করেছে, আমরা নিই নাই। কারণ আমাদের প্রত্যেকটা পজিশন 50 পিপের রিস্ক নেওয়া ছিল। সো মিনিমাম আমরা 1:2 নিব। এই সিচুয়েশনে আর আমরা সেটা পেরে উঠতেছিলাম না, অ্যান্ড প্রত্যেকটা পজিশন দেখতেছি আমরা এসএল হিট করছি। সো যার ফলে আমরা স্ট্র্যাটেজি টুইস্ট আনি মার্কেটের সঙ্গে সঙ্গে, যে আমরা এখন স্ক্যাল্পিং করব। অ্যান্ড যেহেতু বললাম যে এটা জাতীয় অ্যাকাউন্ট, অ্যান্ড এখানে নেগেটিভে আমরা যেতে পারবো না, অ্যান্ড এই উইকটা হচ্ছে এমন একটা টাইমিং যে মাসের 10 তারিখ। সো একটা পার্সন যে $1000 দিয়ে কথার কথা একটা অ্যাকাউন্ট হ্যান্ডেল করছে, ওর মাসের 10 তারিখে রেন্ট আছে, ওর বাসায় খরচের একটা ব্যাপার আছে। সো যেহেতু আমরা ওই অপিনিয়ন থেকে জিনিসটা হ্যান্ডেল করে আপনাদেরকে রিয়েলিটি দেখানোর ট্রাই করছি, সো আমাদেরকে অবশ্যই রিকভার করতে হবে অ্যান্ড উইথড্র করতে হবে। যেমনটা গত উইকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা নেক্সট উইকে একটা উইথড্র প্ল্যান করব। সো উইথড্র না করলে আমি এখানে সার্ভাইভ করতে পারছি না। সো এর জন্য আমরা যে ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে ফোর্সফুলি গ্রো করতে পারি, রিকভার তো মাস্ট করব। অ্যান্ড আমাদের যে টার্গেটটা, যে মাসের 10 তারিখে আমরা যে অ্যামাউন্টসগুলো দরকার রেন্টের জন্য বা বাজার খরচের জন্য, এগুলো বের করতে হবে। সো এইটার জন্য যে ওয়েপেনটা এই মুহূর্তে আমি সবচেয়ে যোগ্য মনে করেছি সেটা হচ্ছে স্ক্যাল্পিং। অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি, স্ক্যাল্পিং মানেই হচ্ছে ইজি ব্যাপার, এরকম ব্যাপারটা না। অনেক রিটেলারকে আমি বলতে শুনেছি যে ওরা ইনিশিয়াল স্টেজে মানে বেসিক কিছু শেখার পর, টুকিটাকি টেকনিক্যাল শেখার পর স্ক্যাল্পিং দিয়ে স্টার্ট করে। স্ক্যাল্পিং কিন্তু খুবই এক্সট্রিম এবং হেভিলি ডিসিপ্লিনের দরকার হয়। সো এইখানে যদি আপনি একটু ভুল চিন্তাভাবনা করেন, জাস্ট কয়েক মিলি সেকেন্ডের ভিতরে আপনার ডিসিশন মেক করে ফেলতে হয়। সো এখান থেকে স্ক্যাল্পিং স্টার্ট। আমি হিস্ট্রিটা একটু দেখাই দিই। এই যে হচ্ছে আমাদের ওই হেভিলি নেগেটিভটা, অ্যাকাউন্টের 50% এইখানেই চলে গেছে জাস্ট এই র্যালিটাতে। হোপের উপর বেস করে হোল্ড করতাম। সো এইটাই ছিল আমাদের ধরেন এই লাইফ চ্যালেঞ্জের এন্ডিং। সো আমরা তার বিগিনারদের মতো এই ধরনের মেন্টালিটি রাখি না। সো আমরা এখান থেকে জাস্ট কাট আউট করে দিচ্ছি হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ। কারণ যদি আমার চারা বেঁচে থাকে, গাছ আবার গ্রো হবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু কোনো কারণে যদি গাছই উপরে চলে যায় বা চারাই নষ্ট হয়ে যায়, তো আর কোনো চান্সই নেই। আমরা এখান থেকে স্ক্যাল্পিং শুরু করলাম যেমনটা বললাম। তারপর দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট স্ক্যাল্পিংয়ের জন্য সাধারণত লট সাইজ বেশি দরকার। সো আমরা এখানে 0.5 লটস ইউজ করেছি, অ্যান্ড মোস্টলি 5 পিপ 10 পিপ এটাই ছিল টার্গেট। কখনো আবার একটু বেশিও নিয়েছি, এবং রিস্ক ওইরকমই ছিল। যেমন দেখতে পাচ্ছেন যে এই বেশ কিছু লসেস আছে, এগুলো ছোটো ছোটো লসেস আছে। অনেক সময় সিচুয়েশন এরকম থাকে যে জাস্ট অন দ্য ওয়ে এন্টার করে গেছি, সঙ্গে সঙ্গে এসএলকে ব্রেক ইভেনে দিয়েছি। আমি স্ট্র্যাটেজিতে এখন যাচ্ছি না, এগুলো ডিটেলে সামনে আসবে। স্ক্যাল্পিংয়ের নানান ধরন আছে, এক একজন এক এক রকম করে। সো হিস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাল্পিং কীভাবে হচ্ছে, এবং স্ক্যাল্পিংয়ের ভিতরেও দেখতেন কিছু এসএল যাচ্ছে। এমন না যে রিটেলাররা যে ধরনের, বিগিনাররা যে ধরনের স্ক্যাল্পিং করে থাকে, যে
জাস্ট ওর কাছে যখন মনে হচ্ছে এখান থেকে মার্কেট রিভার্স করবে, ওইখান থেকে এন্ট্রি করছে, যদি রিভার্স করে ও প্রফিট নিচ্ছে অল্প, আর যদি কোনো কারণে না করে ও আনটিল অ্যাকাউন্ট ওয়াশ অপেক্ষা করে। সো এরকম না, আমরা রিস্কও নিচ্ছি, একটা রিস্ক প্ল্যান আমাদের মাথায় আছে যে কতটুকু হইলে বা ওই সিচুয়েশন অনুযায়ী যে লেভেলটা এক্সিট পয়েন্ট হয় ওই লেভেলগুলোতে আমরা এক্সিট করতাম, যে অ্যামাউন্ট হোক। এই যে কখনও দেখতে পাচ্ছেন যে $46 লস দিচ্ছে, কখনও $37, কখনও $82, এটা অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশনস এটা আসলে হয়ে থাকে। সো তারপর দেখতে পাচ্ছেন স্ক্যাল্প চলছে, এভাবে চলছে, ছোটো ছোটো কিছু লসেস দেখতে পাচ্ছেন, এগুলোও নিচ্ছি। লটস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন লট সাইজ চেঞ্জ হচ্ছে, কখনও লেয়ার হচ্ছে, কখনও হচ্ছে। সো এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে কন্টিনিউ করতে করতে আমরা, এটা হচ্ছে 10 তারিখ, ফাইনালি 2 দিন সময় লাগলো আমাদেরকে আবারও রিকভার করে আসতে। মানডে আমরা জাস্ট 2টা অ্যাসেল নিয়ে চলে যাই 10% ডাউন। তারপর টুইসডেতে এসে আমরা হেভিলি এখানে লস করি, যেটা রিকভার করি আমরা ওই দিনই, জাস্ট পরবর্তী সেশন থেকে আমরা রিকভারির চেষ্টা শুরু করি এবং আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিই। সো 8 তারিখে আমরা 8 তারিখের এন্ডিং পর্যন্ত আমরা অলমোস্ট রিকভার করে ফেলি 80% বা 85%, কিছু অ্যাকাউন্ট 90% পর্যন্ত আমরা রিকভার করে ফেলি। তারপর আমরা 9 তারিখে স্টার্টিংয়ে দেখতে পাচ্ছেন, স্টার্টিংয়ে আমরা আবারও আমাদের অ্যাজ ইউজুয়াল নর্মাল সিচুয়েশনে যেভাবে আমরা ট্রেড করি সেইভাবে আমরা 1 মিনি লটে ট্রাই করি। $50 এসএল দেখতে পাচ্ছেন, এটা চলে যায়। সো এরপরে মার্কেট, এটা মর্নিং টাইম ছিল, তারপরে মার্কেট বিহেভিয়ার আবারও আগের মতো ভলাটাইল হয়ে যায়। তারপর আমরা আমাদের স্ট্র্যাটেজি আবারও চেঞ্জ করে ফেলি, আবারও স্ক্যাল্পিং শুরু করি। দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এখান থেকে স্ক্যাল্পিং হচ্ছে। তারপরে আবার কিছু লসও দিচ্ছি। এইভাবে স্ক্যাল্প করতে করতে ওই দিন, এটা সম্ভবত 9 তারিখের কথা বলছি, হ্যাঁ 9 তারিখের এন্ডিং হচ্ছে গিয়ে, লেট মি চেক, 9 তারিখের এন্ডিং হচ্ছে অলমোস্ট সামথিং প্রফিটই ছিলাম, মানে ঠিক অ্যামাউন্ট আমার মনে নেই, কিন্তু রিকভার ডান, কিছুটা প্রফিটে আছি। 10 তারিখে আমরা যখন স্টার্ট করি মর্নিংয়েই আবার ড্রডাউনে চলে যায় অলমোস্ট 10%-এর মতো, 10% ড্রডাউন যায়, আবার ওটা কাভার আপ করে আসি। অ্যান্ড ওই দিনের এন্ডিং পর্যন্ত আমরা 20%-এর মতো গেইন করতে সক্ষম হয়েছিলাম। অ্যান্ড অ্যাকর্ডিং টু মাই প্ল্যান যে 20% আমি এই উইকে উইথড্র করবো, এরকম একটা প্ল্যান ছিল আমার। প্ল্যান অনুযায়ী এখানে আমি যখন অলমোস্ট 20% গেইন করে ফেলি, আমরা এখান থেকে ডিরেক্টলি উইথড্র করে ফেলি। অ্যান্ড তারপরে প্ল্যান ছিল যে মার্কেট খুব বেশি ওরকম সিচুয়েশন যদি ওরকম ভালো না পাই, পজিশন ওপেন করব না। সো টুকিটাকি ট্রাই করছিলাম যে লো রিস্কে জাস্ট এন্টার করব, যদি অন দ্য ওয়ে পেয়ে যাই জাস্ট এন্টার করলাম, ব্রেক ইভেন করে হোল্ড করলাম, আর তাছাড়া ওরকমভাবে রিস্ক নিব না। ততক্ষণে মার্কেট এখানে ট্রেন্ড স্টার্ট করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বললাম যে এই সিচুয়েশনগুলো হয় সাধারণত বড় কোনো ট্রেন্ড স্টার্ট করার আগে, যেটা আমরা আপনাদেরকে শুরুতে বললাম। তো এটাই এখন কন্টিনিউয়াসলি হচ্ছে মার্কেটে। এর আগে সবাইকে জাস্ট কিক আউট করে দেওয়া হয়েছে এখানে। আপনি যখন এক্সপার্ট এবং ওইরকম টিমের সঙ্গে আছেন, তো এই ধরনের হিন্ট আপনি পেয়ে যাবেন, যেটা আপনাকে সারভাইভ করতে সক্ষম বানাবে। অ্যান্ড কাভার তো হবেই, যদি আপনি টিকে থাকেন, অ্যাকাউন্ট ব্যালেন্স টিকে থাকে, কাভার হয়ে যাবে, এটা ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে ইমোশনাল ট্র্যাপে পড়া যাবে না এবং ওভার গ্রিডি হওয়া যাবে না। এই ব্যাপারগুলো টিমের সঙ্গে কানেক্টেড থাকলে আসলে সমস্যা হয় না। যাই হোক, আমরা মূল পয়েন্টে আসি। তো তারপর আমরা এখানে অলমোস্ট 5%-এর মতো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভে আসি। তো এরপরে আবারও আমরা ওরকম ভালো সিচুয়েশনে স্ক্যাল্প করে এখানে যখন দেখতে পাচ্ছি যে আমরা আরও 5%-এর মতো গেইন করেছি, তো আরেকটা উইথড্র আমরা এখানে নিয়ে নিই। নেওয়ার পর আবারও আমরা স্টপ করি যে হয়তো আর কোনো সিচুয়েশন পাবো না, আর ট্রেড করবো না, যেহেতু আরও অন্যান্য কাজ আছে, যেমন আপনাদের ফর্মের জন্য কাজ করছি। সো খুব বেশি ফোকাস করার আমি সুযোগ পাই না। জাস্ট একটা চার্ট খোলা থাকে এক কর্নারে, অন্যান্য স্ক্রিনে আমি আদার কাজগুলো করতেছি। তারপর যখন মার্কেট চলতেছে, এর ভিতর আমি আরও কিছু ওইরকম সিচুয়েশন পাই, যেমন দেখতে পাচ্ছেন এই একটা। তো এখানে আরও ওরকম পজিশন ওপেন করি এবং ছোটো ছোটো আরও কিছু পজিশন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন এগুলো ওপেন হয়। অ্যান্ড আরও আপনার 5% এখান থেকে গেইন করি। সো ওভারঅল মূল যে টার্গেটটা ছিল আমাদের 20%, সেটা নেওয়ার পরও আরও এখান থেকে প্রায় 34%-এর মতো আমরা গেইন অলরেডি উইথড্র করে ফেলেছি।
অ্যান্ড লাস্টলি ফ্রাইডেতে দেখতে পাচ্ছেন 11 তারিখ ফ্রাইডেতে জাস্ট ওইরকম কোনো প্ল্যান না, জাস্ট আমার একটা পজিশন ওপেন ছিল আপনার ওই ছোট একটা অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্টটা মানে একটু পিছিয়ে পিছিয়ে পড়ে গিয়েছে, যেটা বললাম যে এত ফাস্ট মুভমেন্ট যে একটা থেকে পজিশন ওপেন করে আরেকটাই যাইতে যাইতে, বা যদি আমি কপিয়ারেও অ্যাড রাখি, কপিয়ারেও আপনার স্প্রেডের ইস্যু থাকে। সো স্ক্যালপিং করলে জাস্ট মিলি সেকেন্ডের ভিতরেই আমার 10 পিপ 20 পিপ আপ ডাউন হয়ে যাচ্ছে। সো সবগুলো অ্যাকাউন্ট সিমিলারভাবে গ্রো হয় না, কিছু কম বেশি হয়ে যায়। তো যেগুলো একটু কম হয়ে গেছিলো ওগুলোতে আমি ফোকাস করছিলাম। সো এর ভিতরে আমি এইখানে আর কি একটা খুব ভালো সিচুয়েশন পাই। যেমন ফ্রাইডেতে মার্কেট দেখতে পাচ্ছেন যে স্ট্রংলি বুলিশ ছিল। সো আমি কোনো কারণে এটা হোল্ড করি না, কারণ ফ্রাইডেতে যেহেতু আমার ট্রেড ওপেন করার কোনো প্ল্যান নাই। সো একটা ওপেন করে ফেলছি, জাস্ট কিছু দিছে নিয়ে নিছি, জাস্ট বের হয়ে গেলাম যে না আমার তো আজকে এখানে ট্রেড করার কথা না। সো মার্কেট বিহেভিয়ার যেমনই হোক, যত বেশি ইজি হোক, যেহেতু আমি কমিটমেন্ট করে ফেলছি আমি আজকে আর কোনো পজিশন ওপেন করবো না, ক্লোজ করে দিই অ্যান্ড ওই অ্যামাউন্টটা উইথড্র করে নিই, যেটা অলমোস্ট দেখতে পাচ্ছেন $23 মতো। সো এইভাবে রাইট নাও ফ্রম দ্য স্টার্টিং দেখতে পাচ্ছেন যে $1000 থেকে স্টার্ট করে রাইট নাও দেখতে পাচ্ছেন আমরা জাস্ট 3টা উইথড্র নিই, 4টা উইথড্র নিই, 4টা উইথড্র নেওয়ার পর এখন রাইট নাও অলমোস্ট 50%-এর মতো আমরা গেইন এনেছি ওভারঅল। এইটা হচ্ছে আমাদের মার্কেট থেকে টোটাল গেইন। অ্যান্ড এরপর আমরা ব্রোকারকে কমিশন পে করি, যেহেতু হেভিলি এখানে স্ক্যালপিং হচ্ছে, প্রচুর লট ইউজ হচ্ছে, পার লট এখানে অলমোস্ট $5 কাছাকাছি কমিশন। কমিশন যদি দেখি অলমোস্ট $160, দ্যাট মিনস 16%-এর মতো আমরা টোটাল ক্যাপিটালের কমিশন পে করছি। তারপরে নেট আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 32.7%। এটা আমাদের নেট প্রফিটস অ্যান্ড 2 উইকের প্রফিটস। অ্যান্ড এটা সম্পূর্ণ উইথড্র করেছি, উইথড্র করে অলরেডি ধরেন বাজার খরচ করতেছি অ্যাকর্ডিং টু দ্য রিটেলার পয়েন্ট অফ ভিউ, যে আমার মান্থের শুরুতে একটা ক্যাপিটাল দরকার, সেটা আমরা এখান থেকে জেনারেট করতে সক্ষম হয়েছি এই ধরনের ভলাটাইল সিচুয়েশনে। এবং সব কিছু আপনাদের সঙ্গে ডিটেইলে শেয়ার করলাম। অ্যান্ড পজিশনগুলো ইন ডিটেইলে দেখাইতে যাচ্ছি না, কারণ এটা খুব বেশি সময় সাপেক্ষ ব্যাপার, এবং অনেক বিগিনার এখন আছে, এদেরকে আসলে এত ডিটেইলে বললে এদের কনফিউশন বেড়ে যাবে। সো ডিটেইলে যাচ্ছি না, এগুলো স্টেপ বাই স্টেপ আসবে, জাস্ট বোঝাচ্ছি যে ব্যাড থেকে ব্যাড সিচুয়েশনে আপনি কীভাবে ফাইট করতে পারেন যদি আপনি ওইরকম ওয়ারিয়র হতে পারেন। সো যে কোনো ধরনের সিচুয়েশন আপনার দ্বারা হ্যান্ডেল করা পসিবল, আনলেস আপনি ইমোশনাল কোনো অ্যাক্টিভিটি করে বসেন। সো এটা ছিল আমার মেইন অ্যাকাউন্ট। অ্যান্ড অন্যান্য অ্যাকাউন্টগুলো সিমিলার টাইপেরই পজিশন ওপেন হয়েছে ম্যাক্সিমাম। সো আমি যদি পরবর্তী আরেকটা অ্যাকাউন্টসে যাই, সো এটা হচ্ছে স্যামের অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, যেটা পরবর্তীতে বললাম যে ব্রোকার চেঞ্জ করার পর এটা ডিপোজিট হয়েছে 8 তারিখে। ঠিক আছে, 8 তারিখে স্টার্টিংয়েই যে ড্রডাউন আমাদের যায় ওই বড় মুভমেন্টটাতে, ওই মুভমেন্টটা সর্বপ্রথম এই অ্যাকাউন্টেও আমরা ড্রডাউন হিট করি। সো এখানে প্ল্যান ছিল 20%-এর মতো আমাদের রিস্ক নেওয়ার, কিন্তু এত ফাস্ট মুভমেন্ট যে আসলে কিছু ভাবার আগেই, কোনো ডিসিশন নেওয়ার আগে যে আমি ডানে বামে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো যে রিজেকশন হইতে পারে কি না, কামব্যাক হইতে পারে কি না, এইটা জাস্ট অ্যানালাইসিস করার টাইম নেই, জাস্ট এক্সিট করে যেতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। সো এক্সিট করে ফেলছি। তারপর আমরা যেটা বললাম যে অন্যান্য ইয়েগুলো ট্রাই করেছি, ছোটো ছোটো স্ক্যাল্প করেছি অ্যাজ ইউজুয়াল, অন্যান্য যে অ্যাকাউন্টে যেভাবে করেছিলাম ওইভাবেই কন্টিনিউয়াসলি করতে করতে এটা একটা উইথড্র নেওয়া হয় কয় তারিখে, এটা হচ্ছে 9 তারিখে একটা উইথড্র নেওয়া হয়, এটা অ্যাকাউন্ট হোল্ডার নিয়েছে। এখানে আবারও এরকম কন্টিনিউয়াসলি স্ক্যাল্পিং হয়, যেটা আমার অ্যাকাউন্টে হয়েছে ওইভাবেই হইতেছিল, সবগুলো ওরকম চলছে। 10 তারিখে ফাইনালি 10 তারিখে যখন আমি উইথড্রল নিই, ওইখানে ওকেও বলি যে একটা উইথড্রল নিয়ে নিতে। এইখানে 2টা পজিশন থেকে আমরা আরও 10% প্লাস গেইন করি, যেটা উইথড্রল নেওয়া হয়। অ্যান্ড পরবর্তীতে 12 তারিখ থেকে দেখতে পাচ্ছেন, 12 তারিখ থেকে দ্যাট মিনস রাইট নাও, আজকে 12 তারিখ, আজকে এই যে পজিশনগুলো ওপেন হয়েছে সবগুলো কম বেশি দেখতে পাচ্ছেন বিটিসিতে ট্রেড হচ্ছে, এগুলো আমি করছি না, এগুলো অ্যাকাউন্ট হোল্ডার নিজে ট্রেড করছে। অ্যান্ড এরকম যদি কোনো ধরনের অ্যাক্ট আপনি করেন, কী ধরনের সিচুয়েশন আপনার সঙ্গে হইতে পারে, এটা একটা লাইভ এক্সাম্পল এখানে ক্রিয়েট করার চেষ্টা করতেছে অ্যাকাউন্ট হোল্ডার। সো ইচ্ছা করে তো আর লস করবো না, ট্রাই করবো যে ম্যাক্সিমাম নিতেই থাকি। সো এইটার একটা এন্ডিং আছে, এটা আমি ট্রাই করবো না আমার অ্যাকাউন্টে, এইটাতে অ্যাকাউন্ট হোল্ডার ও নিজের ইচ্ছায় ট্রাই করছে। সো আপনারা দেখতে পারেন, আমরা পরবর্তীতে জানাবো কী ধরনের সিচুয়েশন হয়।
এটা হচ্ছে শাকিল ভাইয়ের অ্যাকাউন্ট এবং এটাও কমপ্লিটলি A to Z এটা আমি করছি, ম্যানেজ করছি। এটা অ্যাকাউন্ট হোল্ডার কোনো পজিশন ওপেন করে না এখানে। দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ স্ক্যাল্পিং করা হচ্ছে ওই অ্যাজ ইউজুয়াল আমাদের যে পজিশনগুলো হ্যান্ডেল করা হচ্ছে যেভাবে। অ্যান্ড লাস্টলি এন্ডিং হচ্ছে এটার জাস্ট ব্রেক ইভেন করা হয়েছে, কিছু প্রফিট জেনারেট হয়েছে, কিন্তু এটা ব্রোকার যেহেতু স্ক্যাল্পিং করছি তো ব্রোকারের কমিশন দেওয়ার পর খুব বেশি একটা আমাদের কাছে নেই। জাস্ট যেটা মায়া ফেসবুকে দেখালাম 3-4% মতো গেইন আছে, সো ব্রেক ইভেন বলতে পারেন। সো তারপর যে অ্যাকাউন্টে আমরা যাব এটা হচ্ছে ফারুকের অ্যাকাউন্ট। সো এইখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পজিশন আমরা ওপেন করেছি, ওটা এক্সপ্লেন করছি না, আমরা জাস্ট ডিটেইলে হিস্ট্রিটা একটু দেখাই দিচ্ছি যে জাস্ট ডিপোজিট এখানে প্রায় $98 $100 মতো, মানে ছোটো ছোটো অ্যাকাউন্টগুলো আমাদের গ্রো করার একটাই প্ল্যান, সেটা হচ্ছে যে ছোটো ক্যাপিটাল অ্যাটলিস্ট $100 দিয়ে আসলে কীভাবে সার্ভাইভ করা পসিবল যদি আপনার ওইরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, ওইরকম স্পেশালিস্ট পার্সনদের সঙ্গে কানেক্টেড থাকেন, তাহলে আসলে ক্যাপিটাল মেটার করে না, যে কোনো ক্যাপিটাল গ্রো করা পসিবল। এটার জন্য আমরা ছোটো ছোটো অ্যাকাউন্ট এবং লিভিংয়ের জন্য যে সাইজের ক্যাপিটাল দরকার, দ্যাট মিনস $1000 অ্যাকাউন্ট, এটা আসলে এই দুইটা কোয়ান্টিটির অ্যাকাউন্ট, এইটাই উদ্দেশ্য। একটা হচ্ছে জাস্ট গ্রো করার জন্য, আরেকটা হচ্ছে যে লিভিং কস্ট বের করার জন্য, যে ঠিক আছে আমি একটা আছে না যে একটা ব্যবসা করতে চাই যেটা দিয়ে আমি সংসার চালাতে চাই। সো এই অ্যাকাউন্টটা ওইভাবেই দেখতে পাচ্ছেন যে ডাউনে যাওয়ার পর ওইভাবে স্ক্যাল্প করে রিকভার করা হয়। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রায় 22% মতো রিটার্ন মার্কেট থেকে জেনারেট করি, কিন্তু ব্রোকারকে আসলে দেওয়ার পর 6% 6.5% মতো আমাদের কাছে রাইট নাও আছে। যেহেতু স্ক্যাল্পিং করছি অনেক লট ইউজ হয়, এবং যত বেশি লট ইউজ হবে পার লট ওইভাবে কমিশন পে করতে হবে, তো সাধারণ বিষয়। সো এটা হচ্ছে আমাদের সর্বশেষ অ্যাকাউন্ট, অ্যান্ড এটা হচ্ছে মেহেদির অ্যাকাউন্ট। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন, আমি যদি শুরু থেকে দেখাই দিই, জাস্ট এই যে $100 ডিপোজিট, অ্যান্ড এটা ওই শুরু থেকেই চলছে 3 তারিখে ডিপোজিট। অ্যান্ড ওইখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা সর্বপ্রথম ফার্স্ট উইকে গেইন করি, তারপর আমরা যেভাবে নেগেটিভে যাই সবগুলোতে এটা ওইভাবেই যাই। অ্যান্ড এটার এন্ডিং হয় এইভাবে যে রাইট নাও 32% আমরা মার্কেট থেকে জেনারেট করতে পারি। ব্রোকারকে কমিশন পে করার পর রাইট নাও আমাদের কাছে 25%-এর মতো নেট প্রফিট আছে, দেখতে পাচ্ছেন। সো অ্যাজ ইউজুয়ালভাবে সবগুলোর মতোই এখানে ট্রেড হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ব্যালেন্স, এখানে ওইভাবে ম্যানেজ করা হয়েছে। সো এই ছিল আমাদের অ্যাকাউন্টগুলোর সর্বশেষ আপডেট। সো এখন এই হিস্ট্রিগুলো দেখার পর আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলতে যাচ্ছি, যে আমরা যে ধরনের আপস অ্যান্ড ডাউনগুলো দেখলাম, যে ধরনের রোলার কোস্টার সিচুয়েশন মার্কেটে দেখলাম, সাধারণত এইটাই সবচেয়ে ব্যাড সিচুয়েশন হয়ে থাকে, যে কোনো বড় নাই ক নাই, কোনো নিউজ নাই, কোনো ইভেন্ট নাই, এরকম এক্সট্রা অর্ডিনারি মুভমেন্ট চলে আসে, যেগুলোতে আসলে কিছু ভেবে ওঠার আগেই আপনার দেখবেন অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ 50% বা 60%। সো এরকম একটা বড় নেগেটিভে যাওয়ার পর আসলে কোনো হিউম্যান মাইন্ডই চাবে না যে এখান থেকে এক্সিট করি, ও জাস্ট সর্বশেষ আরেকটা হোপের জন্য অপেক্ষা করবে, যে আচ্ছা সামনে আরেকটা সাপোর্ট দেখা যাচ্ছে বা আরেকটা এখানে রিজেকশন লেভেল দেখা যাচ্ছে, যে যদি এখান থেকে কামব্যাক করে। সো মোস্ট অফ দ্য টাইম এই ধরনের সিচুয়েশন আপনার ফেভারে থাকবে না, এটাই স্বাভাবিক। হয়তো দু একটা বাইলাক আসতে পারে, কিন্তু যে দু একটা এখানে ফেভারে চলে আসে ওইটা জাস্ট মেমোরিতে সেভ থাকে, আর বাকি দিনগুলোতে মোস্ট অফ দ্য টাইম 90% টাইম এটা রেলি স্টার্ট করে আনটিল আপনার অ্যাকাউন্ট ওয়াশ হয়। সো এগুলো থেকে সাবধান থাকবেন, জাস্ট যেখান থেকে যে পরিকল্পনা থাকবে যে এখানে আমার রিস্ক ছিল এতটুকু, ওইটা ওভার করার পর আর খুব বেশি লেট করার উচিত হবে না, জাস্ট কাট আউট করে ফেলতে হবে। কারণ অ্যাকাউন্ট যদি আপনার টিকে থাকে, মার্কেট আছে, আপনিও আছেন, গ্রো হবে, স্লোলি গ্রো হবে, খুব অ্যাগ্রেসিভ হওয়ারও প্রয়োজন নেই। আমরা কিন্তু জাস্ট সিস্টেমের উপরে ছেড়ে দিছি যে মার্কেট সিচুয়েশন যেমন হবে অ্যাকর্ডিং টু আমরা অ্যাক্ট করব। সো সাধারণত আমরা টেকনিক্যাল বিষয়ে যাচ্ছি না, সাধারণত এই ধরনের বিহেভিয়ারের মিনস হচ্ছে যে ও একটা র্যালি স্টার্ট করবে, যে ডিরেকশনে আসলে ট্রেন্ডটা স্টার্টিং থেকে আছে। সো আমরা জাস্ট ওটা ধরার জন্য ইমিডিয়েট স্টেজে এন্টার করে হোল্ড করছিলাম, যেটা আসলে আমাদের চিন্তাভাবনার সঙ্গে ম্যাচ করেনি, যার ফলে আমাদেরকে ইনিশিয়ালি বের হতে হয় এবং পরবর্তীতে আমরা জাস্ট ওই ট্রেন্ডের ফেভারে স্ক্যাল্প করে যাই, যেটা আমরা দেখাইলাম। সো এই ধরনের মার্কেট সিচুয়েশন আপনাকে অ্যাডপ্ট করে নিতে হবে, অ্যান্ড
অনেকেই আমি কেস এরকম দেখেছি যে ওদের যে সিনারিও, যে মেন্টালিটি, যে ধরনের সেট আপ ওরা মাইন্ডে সেট করে বসে আছে, জাস্ট ওটা হোল্ড করতে থাকে যে মার্কেট আমার এগেনস্টে কেন যাবে, আমি বাই সেট আপে আসি তো বাই যাইতে হবে। ব্যাপারটা এরকম না, সবসময় আপনার সেট আপের উপর জেদ নিয়ে বসে থাকা যাবে না। এটা হচ্ছে মার্কেট, এখানে আসলে আপনি ওর সঙ্গে ফাইট করে পারবেন না। জাস্ট ও যে ধরনের বিহেভ করতেছে, যখন যেমন করতেছে ওইভাবে আপনাকে অ্যাক্ট করতে হবে। হয়তো আপনি ওর সাথে অ্যাক্ট করেন, নয়তো বা আপনি স্টপ রাখেন, কিন্তু আপনি ওর অ্যাগেনস্টে যেতে পারবেন না, আপনি এখানে ইগোকে প্রায়োরিটি দিতে পারবেন না। সো এই ধরনের কেসগুলো হ্যান্ডেল করার জন্য অনেকেই দেখা যাচ্ছে যে ঠিক আছে আমি ইগো এখানে আনলাম না, আমি কোনো ধরনের এখানে অ্যাঙ্গারও হইলাম না, কিন্তু আমি জিনিসটা বুঝতে পারলাম না। যেমন এত ফাস্টলি এখানে মুভমেন্টগুলো চলে আসছে যে আসলে কিছু বুঝে ওঠার আগেই ধরেন 30% 40% নেগেটিভ। সো এই ধরনের সিচুয়েশন আপনার অবশ্যই টিমের সঙ্গে কাজ করতে হবে। অ্যান্ড এটা শুধু আমি বলছি এই জন্য না যে আপনি আমার সঙ্গে কানেক্ট হন বা আপনি যে কোনো ধরনের নিজেদের ভিতর টিম বিল্ড করেন, এক্সপার্ট পিপল এরকম রাখেন যারা অ্যাক্টিভলি মার্কেটের সঙ্গে থাকে, তারা আপনাকে এই ধরনের সিচুয়েশন বলতে পারবে যে ভাই ঠিক আছে এখানে সামথিং রং, আমরা রাইট নাও এক্সিট করে ফেলি, পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, এখনই যে এই পজিশনগুলোই হোল্ড করতে হবে, মার্কেট কামব্যাক করবে, এই ধরনের আসলে বিগিনার মেন্টালিটি থেকে বের হতে হবে। আরেকটা বিষয় মোস্টলি যেটা আমি দেখে থাকি যে অনেকেই আস্ক করে যে আসলে আমি কী ধরনের স্ট্র্যাটেজি ইউজ করি, আসলে কী ধরনের টেকনিক ইউজ করি। তো এখানে স্ট্র্যাটেজি ব্যাপারটা হচ্ছে যে এভরিথিং স্ট্র্যাটেজির ভিতর আসে, যে হাউ টু ম্যানেজ ডিসিপ্লিন, হাউ টু ম্যানেজ রিস্ক, ঠিক আছে, এভরিথিং এখানে ইনক্লুড হয়। কিন্তু আমাদের সোসাইটিতে স্ট্র্যাটেজি মেন হচ্ছে যে কী ধরনের টেকনিক্যাল আমি ফলো করি, কীভাবে আমি মার্কেটকে অ্যানালাইজ করি, এই ব্যাপারটা আসলে মনে করা হয় স্ট্র্যাটেজির আন্ডারে। সো এটা হচ্ছে একটা ব্যাটেল ফিল্ডের মতো, এখানে আসলে আপনার সব ধরনের ওয়েপেন ইউজ করার দরকার হয়। বাসা থেকে আপনি চিন্তা করে যাচ্ছেন যে আমি এত দূর রেঞ্জ থেকে আমি ফাইট করব, আমি জাস্ট একটা স্নাইপার নিয়ে গেলাম। সিচুয়েশনগুলো এরকম নাও হইতে পারে, আপনার যে ফ্লোরে আপনি বসে স্নাইপার তাক করতেছেন ওই ফ্লোরেও এনিমি থাকতে পারে। সো এখানে শর্ট রেঞ্জের জন্য আপনার কী ব্যাকআপ আছে। সো এভরি টাইপ অফ ওয়েপেন আপনার চালাইতে জানতে হবে, যখন যেটার প্রয়োজন সেটা আপনাকে ব্যবহার করতে হবে সার্ভাইভ করার জন্য। যেহেতু আমরা মার্কেটের সঙ্গে অ্যাক্টিভলি আছি, তো এটা আমরা কনফার্ম বলতে পারি যে এই ধরনের সিচুয়েশনগুলোতেই সাধারণত অ্যাকাউন্টগুলো রিটেলারদের ওয়াশ হয়ে থাকে। অ্যান্ড যদি এটা কামব্যাক করে আসতে পারেন যেভাবে আমরা হ্যান্ডেল করে আসছি, সো আশা করি কানেক্টেড থাকলে এগুলো আস্তে আস্তে শিখে যাবেন, স্টেপ বাই স্টেপ আরও ডিটেইল আসবো, হয়তো অনেকেই ব্যাপারগুলো বুঝতে পারেনি। তো এখানে ওইরকম কনফিউশনের কোনো ব্যাপার নেই, জাস্ট আমরা ওভারঅল একটা রেজাল্টস রাইট নাও যা অ্যাক্টিভিটি হচ্ছে এটা শেয়ার করার চেষ্টা করছি। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না যে আপনাকে এটা বুঝতেই হবে। সো স্টেপ বাই স্টেপ যখন আমাদের এগুলো আসবে, এগুলো আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি যে ব্যাপারটা আমি না বললেই না, সেটা হচ্ছে আপনার যে প্রেশার, এখানে শুধু আমি আমার একটা অ্যাকাউন্ট জাস্ট গ্রো করে দেখাচ্ছি লাইভে, এইটার প্রেশার না, এখানে আরও একটা প্রেশার আছে। আমি কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটা গ্রো করছি, যে আমার জাস্ট একটা ক্যাপিটাল আছে, ধরেন $1000 ক্যাপিটাল, এটা আমার বিজনেস মূল ক্যাপিটাল, এটা দিয়ে আমার কিছু একটা করতে হবে, আমার মান্থলি রেন্ট পে করতে হবে, আমার ইন্টারনেট বিলস আছে, আমার নিজস্ব পকেটস মানি আছে, খরচ আছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে রিয়েলিস্টিক যে ধরনের রেজাল্টস আপনাকে দেখানো সম্ভব সেটা আপনাকে আমি দেখানোর ট্রাই করছি। যখন আপনি এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবেন, আপনার সঙ্গে সেম কেসেস হবে। আমি চাইলে মান্ডের পর যদি সিচুয়েশন ওরকম দেখতাম, 2টা অ্যাসেল খেয়ে ওই দিনের মতো আমি এক্সিট করতে পারতাম, কিন্তু যখন কন্টিনিউয়াসলি 10-20% আপনি ডাউনে চলে আসছেন, অ্যান্ড মান্থের একটা এরকম সিচুয়েশনে আছেন যে এনি টাইম আপনার কাছে বিলসের ইয়াগুলো আসবে, আপনাকে আসলে অপেক্ষা করার সময় নেই, এখানে রাশলি আপনাকে গেইন করতেই হবে। সো এইখানে কীভাবে এই সিচুয়েশনগুলো আমরা হ্যান্ডেল করতে পারি উইথ প্রপার নলেজ অ্যান্ড টুলস, সো এই জিনিসটা আমরা দেখানোর ট্রাই করছি। অ্যান্ড সর্বশেষ যে পয়েন্টটি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, যে আমাদের এই জার্নিটা সম্পূর্ণ অ্যাওয়ারনেস এবং এডুকেশনাল পারপাস। কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি আমরা কারোর সঙ্গে করছি না, কোনো ধরনের অ্যাকাউন্ট আমরা ম্যানেজ করছি না, কোনো ধরনের সার্ভিসেস, কোনো ধরনের সিগন্যাল কিছুই আমরা প্রোভাইড করছি না। আপনি এই ধরনের লাইভ চ্যালেঞ্জ আপনার মেন্টরকে বা কোনো বড় ভাইকে দিবেন না, কারণ এটা তার জন্য অকওয়ার্ড হতে পারে। সবাইকে রেসপেক্ট করেন, তাদেরকে তাদের স্পেসে থাকতে দেন এবং আপনি আপনার মতো গ্রো করে যান। ফাইনালি আপনাদের সঙ্গে একটি অ্যানাউন্সমেন্ট শেয়ার করছি যে আমাদের ইনার সার্কেল গ্রুপের জয়নিং ফর্ম অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। ডেসক্রিপশন বা আপনি আমাদের গ্রুপে চেক করতে পারেন। ফর্ম পূরণের যাবতীয় ডিটেল এবং নির্দেশনাগুলো আপনি ফর্মের ভিতর ভিডিও আকারে পেয়ে যাবেন। সো দ্যাটস অল ফর টুডে।